যে তিনি আন্তর্জাতিক বাণিজ্যকে, বিশেষ করে সাউথ এশিয়ান বাণিজ্যটাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চান। আর এটা তো সত্যি, ভারত সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট ভারতের কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না। সেভেন সিস্টার্সরা কিন্তু অনেক ভাবেই বঞ্চিত এবং অবহেলিত। মানে ফ্ল্যামবয়েন্ট লাইফ তারা লিড করে না সেভেন সিস্টার্স এর অধিবাসীরা, বিশেষ করে মণিপুর, তারপরে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, তারা কিন্তু অতটা সমৃদ্ধ কোনো মানে জনগোষ্ঠী না আর্থিকভাবে। তো সেই জন্য উনি বলেছেন যে যদি আমরা তাদেরকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা বন্দর দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে সেভেন সিস্টার্স একটা নতুন দিগন্ত, হরাইজন পাবে ট্রেড এন্ড কমার্সে। এই কথাটা বলেছেন। বাংলাদেশকে ভাঙার সুযোগ নেই তো, কারণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব লোক একই ভাষায় কথা বলে, আমাদের ল্যাঙ্গুয়েজ একই ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচারে, আমাদের এথনিসিটি এক, সবকিছু এক। ভারতের কি তাই? ভারত তো কোনো রাষ্ট্র না, ভারত হলো ইউনিয়ন টেরিটরি। দেখুন, কিছুদিন আগে আমি একটা টক শোতে বলেছিলাম, মারুফ নামে একজন আছেন ভালো টকার টক শোতে, এবং অস্ট্রিয়া থেকে হ্যাঁ, মারুফ মল্লিক, উনি বলেছিলেন যে না, মিটিং টিটিং হবে না, দেয়ার উইল বি নো মিটিং বিটুইন ডক্টর ইউনূস এন্ড নরেন্দ্র মোদী। আমি বলেছিলাম কূটনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা শেষ দিনটি, শেষ ঘন্টি পর্যন্ত অপেক্ষা করি। মনিরুল ভাইও সেটাই বলেছিল লাস্ট প্রোগ্রামে আমার। তো সেটাই যদি আমি হ্যাঁ, উনি যেটা বলেছেন উনি সঠিক বলেছেন যে হ্যাঁ, কূটনীতিতে দেয়ার ইজ নো লাস্ট ডায়ালগ ইন ডিপ্লোমেসি। তো সুতরাং আমি বলেছিলাম যে আমার কেন যেন মনে হয় যে নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে মিটিংটা হবে ব্যাংককে, এবং তাই হতে যাচ্ছে, কালকে হবে। আর যে জিনিসটা বললাম, ভারতের সাংবাদিকদের মধ্যে, সুশীল সমাজের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে আমি এক ধরনের মানসিক অস্থিরতা লক্ষ্য করছি খুব চরম ভাবে। সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেভেন সিস্টার্স সম্পর্কে মন্তব্য করলেন, কিন্তু তারা তো নিজেদেরকে অত্যন্ত বিদ্বান মনে করেন, ভারতীয়রা নিজেদেরকে মনে করেন বাংলাদেশের মানুষ, তাদের কাছে পড়াশোনা একেবারে শিশুবত। হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনেকেই আছেন ইন্টারন্যাশনালি অত্যন্ত রেকগনাইজ রিসোর্স পার্সন, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস সেভেন সিস্টার্স সম্পর্কে যে কমেন্টটা করেছেন, এটা কি ভারতীয় সাংবাদিকরা বা রাজনীতিবিদরা একটু তলিয়ে গভীরভাবে দেখেছেন কি? উনি তো একটা ইকোনমিক কোঅপারেশনের কথা বলেছেন। সেভেন সিস্টার্স ডে ল্যান্ড লক, এটা তো সত্যি। আপনি জিওগ্রাফিক্যালি দেখেন ল্যান্ড লক কিনা, ল্যান্ড লক তো। তো তাদের তো বন্দর দরকার, ব্যবসা বাণিজ্য, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেডিং করতে হলে আপনার বন্দর ছাড়া বড় আকারের বিজনেস করা যায় না। তো তো ডক্টর ইউনূস তো আপনার সহযোগিতার কথা বলেছেন, যে এক নম্বর কথা বলেছেন যে সেভেন সিস্টার্স ল্যান্ড ল, আর দ্বিতীয় জায়গায় বলেছে যে যেহেতু আমাদের বন্দর আছে বঙ্গোপসাগরে, আমাদের দুটো বন্দর, একটি হলো চট্টগ্রাম বন্দর, একটা মংলা বন্দর, আমরা তাদের ওয়াটার গার্ডিয়ান। তো এটা কি কোনো খারাপ কথা হলো? এটা তো সহযোগিতার কথা হলো। কিন্তু আমি বুঝতেই পারলাম না যে ভারতের চিন্তাবিদরা, চিন্তকরা, রাজনীতিবিদরা এবং সাংবাদিকরা, এবং কিছু কিছু সাংবাদিক আছেন তারা বিভিন্ন চ্যানেল থেকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে। তাদের আমি আশা করেছিলাম যে বিষয়টা তারা তুলিয়ে দেখবেন। প্রফেসর ডক্টর ইউনূস একজন অত্যন্ত ম্যাচিওর্ড মানুষ, গ্লোবালি রিপিউটেড, তার বুদ্ধিমত্তা, তার উইজডম, অনেক কিছুর জন্য আমি নোবেল লরিয়েট হিসেবে বাজিয়ে দিলাম। এছাড়াও উনি একজন হাইলি রেসপেক্টেড পার্সন, তার নলেজ, তার দূরদর্শিতা, তার ভবিষ্যৎ অত্যন্ত দক্ষ পরিকল্পনার জন্য। তো উনি এরকম একটা কথা বলবেন যে ভারতের সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসবে বা ভূখণ্ডের উপরে কোনো ডিসইন্টিগ্রেশনের কোনো গন্ধ পাওয়া যাবে, আমার তো মনে হয় না অনুধরণে এই ধরনের কোনো মিন করেছেন। আমার যেটা মনে হয়েছে যে তিনি আন্তর্জাতিক বাণিজ্যকে, বিশেষ করে সাউথ এশিয়ান বাণিজ্যটাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চান। আর এটা তো সত্যি, ভারত সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট ভারতের কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না। সেভেন সিস্টার্সরা কিন্তু অনেক ভাবেই বঞ্চিত এবং অবহেলিত। আপনি যদি দেখেন, আমি কিন্তু বর্ডারের মানুষ, হাসিনুর ভাই কোন এলাকার মানুষ জানি না, আমি, আমার বাড়ি কসবা, আমার বাড়ি থেকে আওয়াজ দিলে বর্ডারের মানে সীমান্তের ওই পারের মানুষ শুনতে পায়। আমি শিশুকাল থেকে, শৈশব কৈশোর থেকে এগুলো দেখে এসছি। আপনি ত্রিপুরার ভিতরে যান,
মিজোরামের ইন্টেরিয়ার এরিয়াতে যান, তারপরে মণিপুরের ইন্টেরিয়ার এরিয়াতে যান, ডেভেলপমেন্ট নাই। ডেভেলপমেন্ট কিন্তু এদিকে এত হয় না। মানুষগুলো অত্যন্ত দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করে। আমরা স্কোয়াশ খাই, বিভিন্ন শরবত খাই। আপনি ত্রিপুরার কোনো বাড়িতে গেলে তারা তুকমার শরবত দেয়, এখনো তুকমা, কারণ ত্রিপুরার আশপাশে জঙ্গল আছে, ওইখানে তুকমা হয়। সেখানে পানিতে ছেড়ে দিলে এটা ফুলে শরবতের মতো হয়। তাদের লাইফ কিন্তু আমাদের মতো এত মানে ফ্ল্যাম্বয়েন্ট লাইফ তারা লিড করে না। সেভেন সিস্টার্স এর অধিবাসীরা, বিশেষ করে মণিপুর, তারপরে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, তারা কিন্তু অতটা সমৃদ্ধ কোন মানে জনগোষ্ঠী না আর্থিকভাবে। তো সেই জন্য উনি বলেছেন যে যদি আমরা তাদেরকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা বন্দর দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে সেভেন সিস্টার্স একটা নতুন দিগন্ত, হরাইজন পাবে ট্রেড এন্ড কমার্সে। এই কথাটা বলেছেন। কিন্তু ভারত সরকার বলেন, ভারতের বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী বলেন, পলিটিক্যাল অ্যানালিস্ট বলেন, যেভাবে রিয়াকশন দেখালেন, আমি হতাশ হলাম, আমি খুব অবাকও হয়েছি। আসলে ব্যাপারটা হয় কি, বলতে গেলে খারাপও শোনাবে, আমি জানি না। আমি আমার দুইজন সম্মানিত আলোচক যেখানে আছেন ওনাদের কাছ থেকে মাপ চেয়ে একটা শব্দ ব্যবহার করি, চোরের মন পুলিশ পুলিশ। যে চুরি করে তার মনটা কিন্তু সবসময় পুলিশের ভয়ে থাকে। পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ। কেন বললাম? এই যে সেভেন সিস্টার্স, এটা ভারতের ইউনিয়ন টেরিটরির অংশ ছিল না। ব্রিটিশরা যখন, ব্রিটিশ রাজ যখন ভারতবর্ষে আসে, তখন ওই প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা ছিল, এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। এগুলোর মধ্যে ডাইনেস্টি ছিল, ডিনাস্টিক্যাল রুল ছিল, রাজারা রাজত্ব করতেন। এই রাজ্যগুলোর আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা ঐতিহ্য, সবকিছু আলাদা। তাদের এই ব্রিটিশ রাজরা এসে সেখানে খ্রিস্টান মিশনারি বসায়, এবং আপনি দেখবেন সেভেন সিস্টার্স এর বিভিন্ন সেভেন সিস্টার্স এর রাষ্ট্রগুলোর মধ্যে খ্রিস্টান কমিউনিটি আছে। এবং এইটার ফলে তখন ভারতের ব্রিটিশ রাজ ভাবলো যে আমরা এগুলোকে ইউনিয়ন টেরিটরির অন্তর্ভুক্ত করব প্রশাসনের সুবিধার জন্য। তাই 1818 সালে এই সেভেন সিস্টার্স কে ইউনিয়ন টেরিটরির অন্তর্ভুক্ত করে। এটা ভারতের যারা ইতিহাস জানেন তারা ভালো করে জানেন। সেই জন্য একটু ভয় পায় যে তারা তো সবকিছুতে আলাদা আমাদের চেয়ে, তাদের ঐতিহ্য আলাদা, ভাষা আলাদা, অর্থনীতি আলাদা। তারা হুমকি দেয় আমাদেরকে যে আমাদেরকে ভেঙে ফেলবে। ডক্টর ইউনূসের কথাটা বলছেন, উনি একটা বাণিজ্যিক ভিত্তিতে কথাটা বলেছেন, কিন্তু এটার মধ্যে তারা খুঁজে পাচ্ছেন যে ভারতকে বোধহয় ভাগ করে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। এইগুলো আসলে একটা প্রেজুডিস তৈরি হয়েছে, এটা ঠিক না। আর বাংলাদেশকে কি আসলে ভাঙতে পারে ওরা? মানে বাংলাদেশে যে, বাংলাদেশকে ভাঙবে কি করে? বাংলাদেশকে ভাঙার সুযোগ নেই তো, কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব লোক একই ভাষায় কথা বলে। আমাদের ল্যাঙ্গুয়েজ একই ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচারে, আমাদের এথনিসিটি এক, সবকিছু এক। ভারতের কি তাই? ভারত তো কোনো রাষ্ট্র না, ভারত হলো ইউনিয়ন টেরিটরি। এই ইউনিয়ন টেরিটরিতে এই যে 29টা এখন স্টেট আছে, এগুলো তাদের রাষ্ট্রীয় জীবনযাপন করে ইউনিয়ন টেরিটরি। যেটা ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল হলো দিল্লি, আর প্রত্যেকটা স্টেটের আলাদা রাজধানী আছে, তাদের আলাদা ভাষা আছে। 250-র মতো ভাষা স্পোকেন ল্যাঙ্গুয়েজ আছে, 750 ভাষা আছে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ সহ সারা ভারতে। আমাদের কি সেরকম? তারা একটা টার্ম ইউজ করে, ইন্ডিয়া ইউনিটি এন্ড ডাইভার্সিটি। আমাদের তো ইউনিটি আছে, আমাদের ডাইভার্সিটি নাই, সুতরাং আমাদের ভাঙবে কি করে? তারা ইউনিটি এন্ড ডাইভার্সিটির মাধ্যমে তারা ইউনিয়ন টেরিটরিকে রক্ষা করতে চায়। এটা তো আমার কথা না, রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী ইংল্যান্ডে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বলে এসছে সাক্ষাৎকারে যে ইন্ডিয়া ইজ নট এ কান্ট্রি, ইট ইজ এ ইউনিয়ন টেরিটরি। তো ভয়টা ভারতের সবসময় জুজুর ভয়। সেভেন সিস্টার সম্পর্কে বললেই বলে যে ইনসার্জেন্সি মুভমেন্ট অমুক তমুক আছে। তো আপনি মণিপুরের যে ডাইনেস্টি ছিল, মণিপুরের রাজবংশের লোক গিয়ে ইংল্যান্ডে প্রবাসী সরকার গঠন করে বসে আছে। তো এটা তো সত্যি, তারা চায় না তো ইউনিয়ন টেরিটরির সাথে থাকতে। আপনি বলেন রাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য বাহাদুর, প্রদ্যুৎ বিক্রম বর্মা, মাণিক্য বাহাদুর, আমার পূর্বপুরুষরা ওই রাজদরবারে চাকরি করেছে, রাজস্ব বিভাগে, সুতরাং এদের রাজাদের নাম আমি জানি। এই যে প্রদ্যুৎ, হিজ এক্সেলেন্সি প্রদ্যুৎ টিটিউলার কিং, ক্ষমতা নাই কিন্তু কন্যা হয়, করোনেশন হয় প্রতি বছরে। তার মায়ের নাম বিভু কুমারী দেবী, লখনৌ রাজকন্যা।